আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশ যখন বিজয়ের দ্বারপ্রান্তে, তখন জাতিকে মেধাশূন্য করতে বাংলাদেশের বুদ্ধিজীবীদের ধরে নিয়ে হত্যা করে পাক হানাদার বাহিনী। পরাজয় টের পেয়ে ইতিহাসের পৈশাচিক চক্রান্ত করে পাকিস্তানি বিকৃত মস্তিষ্কের একদল সেনা কর্মকর্তা ও তাদের এদেশের দোসররা। 14 ডিসেম্বর হত্যা করা হয় শিক্ষক, গবেষক, প্রকৌশলী, চিকিৎসক, শিল্পী, কবি, দার্শনিক, বৈজ্ঞানিক ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার শ্রেষ্ঠ বাঙালি সন্তানদের। বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। 1971 সালের 14 ডিসেম্বর সুনিশ্চিত পরাজয় জেনেই বিজয়ের মাত্র দুদিন আগে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের তালিকা তৈরি করে হানাদার বাহিনী। বিজয়ের ঠিক আগ মুহূর্তে সবচেয়ে বেশি সংখ্যক বুদ্ধিজীবীকে হত্যা করে বর্বর হানাদার বাহিনী। এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয় 10 ডিসেম্বর। প্রথমে এদেশের অর্থনীতি ধ্বংস করে, তারপর জাতিকে মেধাশূন্য করার পরিকল্পনা করে শত্রুরা। সেদিন পৃথিবীর ইতিহাসে মানবতার কবর রচনা করেছিল পাক হানাদার বাহিনী। বাংলাদেশের ইকোনমিক পিলার অলরেডি পাকিস্তান আর্মি ধ্বংসস্তূপে পরিণত করেছিল, বাকি ছিল শুধু ইন্টেলেকচুয়াল পিলারটা। যাতে বাংলাদেশ ভবিষ্যতে মেধাশূন্য হয়ে যেতে পারে, ইন্টেলেকচুয়ালি, সোশ্যালি, কালচারালি, লিটারেসিতে এবং প্রশাসনে যারা বাংলাদেশ যেন আরও উন্নতি না করতে পারে, ধ্বংসস্তূপে পরিণত হয়, সেই জন্য এই সুকল্পিত হত্যাযজ্ঞ। এই বাংলাদেশকে মেধাশূন্য করতে যে পৃথিবীর বুকে পাকিস্তান আর্মি একদম মানবতার কবর দিয়ে গেছে। মুক্তিযোদ্ধারা কল্পনাও করতে পারে নাই এমন জঘন্য হত্যাকাণ্ড ঘটবে। বুদ্ধিজীবীদের যদি হত্যা করা না হতো তাহলে বাংলাদেশে কখনো ফ্যাসিবাদের সৃষ্টি হতো না বলেও মনে করেন সম্মুখ সারির এই যোদ্ধা। 14 ডিসেম্বরে তখন তো আমরা মুক্তিযোদ্ধারা, আমরা তো তখন সম্মুখ সমরে লিপ্ত। আমরা তো তখন কল্পনাও করতে পারি না এত বড় একটা জঘন্যতম হত্যাযজ্ঞ বাংলাদেশের বুকে দাঁড়াবে। এভাবে নৃশংসভাবে যে হত্যাযজ্ঞ করতে পারে, এটা নরপশু ছাড়া আর কারো দ্বারা সম্ভব না। আজকে এই বুদ্ধিজীবীরা যারা এলিট সোসাইটির যারা ছিলেন, তারা যদি থাকতো তাহলে বাংলাদেশে কি ফ্যাসিবাদের সৃষ্টি হতো? যে ফ্যাসিবাদটা আমরা 16 বছর ধরে দেখে এসেছি, সে ফ্যাসিবাদের সৃষ্টি হতো না। দেশ স্বাধীনের পর ঢাকার মিরপুর ও রায়ের বাজার সহ দেশের বিভিন্ন স্থানে পাওয়া যায় সূর্য সন্তানদের দলিত গলিত লাশ। বিজয়ের 54 বছর পার হলেও অদৃশ্য কারণে এখনো বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করার ক্ষোভ প্রকাশ করেছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। হাসান মাহমুদ, আরটিভি, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। দিনটি উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদনের সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম দেয়। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। বিজয়ের রক্তিম সূর্য তখনও খানিকটা দূর। পরাজয় নিশ্চিত জেনে পাক হানাদার বাহিনী বাংলাদেশকে মেধাশূন্য করতে বেছে নেয় 1971 সালের 14 ডিসেম্বরকে। শত শত বুদ্ধিজীবীকে হত্যা করে অন্ধকারে নিমজ্জিত করতে চায় দেশের ভবিষ্যৎ। তারপরও আলো আসে, যে আলোয় প্রস্ফুটিত আজ বাংলাদেশ। সেই আলোকিত সূর্য সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে জাতি। মিরপুর শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে সকাল 7টায় শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। সকাল 7:20 শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনিও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম দেয়। এ সময় বিয়োগলে করুণ সুর বাজানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং অন্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধারা।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, সশস্ত্র যোদ্ধা না হলেও মুক্তিযুদ্ধের মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শহীদ বুদ্ধিজীবীরা। নির্বাচিত সরকার জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তুলবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে, এটা জনগণের সর্ব অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে, আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে এবং তার পরবর্তী পর্যায়ে জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বস্তরের জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় সমাধিস্থলের দ্বার। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা একে একে শ্রদ্ধা নিবেদন করেন। খান আলামিন, RTV, ঢাকা। কোনো ষড়যন্ত্র নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। নতুন বাংলাদেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে, নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানাতে এসে একথা বলেন তিনি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, মুক্তিযুদ্ধের আদর্শকে সমুন্নত রাখা হবে। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। দর্শক, এই মুহূর্তে সরাসরি মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে জাহিদ রহমান ও রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে যোগ দিচ্ছেন বিপুল দেব রায়। শুরুতেই চলে যাব জাহিদ রহমানের কাছে। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানাতে আসা রাজনৈতিক ও সাধারণ মানুষ কি বলছেন? সিনথিয়া, আপনি জানেন যে 1971 সালের 14 ডিসেম্বর বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, মেধাবী সন্তানদেরকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনীরা, এবং সেই দিনটিকেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণের লক্ষ্যে আজকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রয়েছে মিরপুরে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লাখো জনতা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য, এবং বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক দলের ব্যানার নিয়ে তারা বিভিন্ন সাধারণ মানুষ এমনিতেও এখানে উপস্থিত হয়েছেন শ্রদ্ধা জানানোর জন্য, এবং বিনম্র চিত্রে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং সেই শ্রদ্ধা নিবেদনের জন্য আপনি দেখতে পাচ্ছেন যে সকালে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষের জন্য এখানে উন্মুক্ত করে দেওয়া হয়, এবং সেই উন্মুক্ত করে দেওয়ার পর থেকেই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মানুষের যে ভিড় সেটি এখনও অব্যাহত রয়েছে, এবং মানুষ শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করছে। এবং তারা যেটি বলছে যে মুক্তিযুদ্ধে আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ যেটি বিনির্মাণের জন্য যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়তেই তারা প্রত্যেকে কাজ করবেন, এবং আগামী জেনারেশন সেই বাংলাদেশ গড়ে তোলা যায় সেটির লক্ষ্যে মূলত শ্রদ্ধা নিবেদন করছেন। এখানে যারা আছেন তারা তাদেরকে আমাদেরকে জানিয়েছেন, এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী গণতান্ত্রিক যে নির্বাচন সামনে রয়েছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, নতুন বাংলাদেশ গড়ে তোলার সেই প্রয়াস সেটি অব্যাহত থাকবে। আমাদের এখানে যেমন স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে, ঠিক একইভাবে রায়ের বাজার বদ্ধভূমি যে স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানেও শ্রদ্ধা নিবেদন হচ্ছে। সেখানে আছেন আমাদের সহকর্মী বিপুল দেব রায়, আমরা এখন তার কাছে চলে যাচ্ছি। বিপুল। হ্যাঁ জাহিদ, আসলে আপনি যেমনটা বলছিলেন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে যেভাবে শ্রদ্ধা জানাচ্ছিল, ঠিক একই চিত্র আমরা দেখতে পাচ্ছি রায়ের বাজার যে বধ্যভূমি রয়েছে সেই বধ্যভূমিতেও কিন্তু সর্বস্তরের জনগণ সকাল থেকে কিন্তু শ্রদ্ধা জানাতে আসছেন। এবং আপনি জানেন যে প্রতি বছরের ন্যায় কিন্তু এই বছরও কিন্তু বুদ্ধিজীবী কবরস্থান পাশাপাশি রায়ের বাজার বধ্যভূমিতে যারা শহীদ হয়েছেন তাদেরকেও কিন্তু স্মরণ করছে। এবং আপনার মাধ্যমে সাধারণ মানুষ এবং দর্শকদেরকে জানিয়ে দিতে চাই যে আসলে প্রতি বছর দিনটি আসলে কিন্তু খুব শোকাহতভাবে কিন্তু এই দিনটিকে উদযাপন করা হয়, এবং আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এসে এই শ্রদ্ধা জানাচ্ছেন, এবং সেই সাথে বিভিন্ন কবি এবং লেখক হতে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সবাই কিন্তু একে একে করে আসছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদের প্রতি। আপনি জানেন যে আসলে এই প্রায় 54 বছর আগে আজকের এই দিনটিতে বাংলাদেশকে একটি বুদ্ধিভিত্তিক অর্থাৎ মেধাভিত্তিক যে সন্তানগুলো রয়েছিল তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে
ঘাঁটিতে কিন্তু পাক হানাদার বাহিনী এই বর্বর হামলাটি চালিয়েছিল এবং তারা যখন জানতে পেরেছিল বা বুঝতে পেরেছিল যে আসলে বিজয় সুনিশ্চিত বাঙালি জাতির, এবং সেই যে জানার পরে কিন্তু শুধুমাত্র দিন গণনার বাকি ছিল, সেইটি কিন্তু নিশ্চিত হওয়ার পরে কিন্তু এই যে নীল নকশাটি করা হয়েছিল। সেই নীল নকশার অংশ হিসেবে কিন্তু বাংলাদেশের যে শ্রেষ্ঠ সন্তানগুলো ছিল সেই শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করা হয়েছিল, এবং সেই হত্যাযজ্ঞে যারা সহযোগিতা করেছিল পাক হানাদারদের রাজাবর আলবদর, তারা কিন্তু এই হত্যাকাণ্ডে একসাথে জড়িত ছিল। এবং সেই দিন থেকেই আজ পর্যন্ত বাঙালি জাতি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করে যাচ্ছে, এবং দেশের প্রতিটা মানুষ কিন্তু আজকের এই দিনটাকে স্মরণ করছে তাদেরকে। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। হবিগঞ্জে এখনও চিহ্নিত হয়নি মুক্তিযুদ্ধের অসংখ্য গণকবর। যে কটি চিহ্নিত হয়েছে সেগুলো পড়ে আছে চরম অযত্ন আর অবহেলায়। স্বাধীনতার 54 বছরেও গণকবরগুলো সংরক্ষণ না করায় ক্ষুব্ধ স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। গণকবরের তথ্য সংগ্রহ ও সংরক্ষণে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। হবিগঞ্জ থেকে শহীবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে সুলাইমান কবিরের রিপোর্ট। লাল সবুজ রং করা কয়েকটি পিলার আর মাঝখানে ছোট একটি সাইনবোর্ড। স্বাধীনতার 54 বছর পরও এভাবেই অযত্ন আর অবহেলায় পড়ে আছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বধ্যভূমি। শায়েস্তাগঞ্জ বধ্যভূমি ঘেঁষে গড়ে উঠেছে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড। কখনো কখনো বধ্যভূমির ভেতরেই পার্কিং করা হয় অটোরিকশা। অবাধে বিচরণ করে গরু ছাগল থেকে কুকুর বিড়াল। বাহুবলের ফয়জাবাদ বধ্যভূমির অবস্থাও একই। একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও সারা বছরই থাকে অরক্ষিত। রাত হলেই বসে অপরাধীদের আড্ডা, চলে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড। প্রত্যেক বছর বিজয় দিবস আসলে বা ডিসেম্বর মাস আসলে এখানে কিছু রং করা হয়, কিছু কাঁটাতারে বেড়া দেওয়া হয়, পরবর্তীতে আবার এগুলা উচ্ছেদ হয়ে যায়, দখল হয়ে যায়। এই পবিত্র স্থান রক্ষার জন্য সরকারের পক্ষে আমার এটাই দাবি, সুন্দর একটা বাউন্ডারি দেওয়া হোক, মানুষ যাতে এটার ভিতরে ঢুকতে না পারে এই ব্যবস্থা করা হোক। জেলা মুক্তিযোদ্ধা সংসদের তথ্যমতে হবিগঞ্জে অসংখ্য বধ্যভূমি থাকলেও চিহ্নিত হয়েছে মাত্র 12টি। দেশ স্বাধীনের এত বছর পরও বধ্যভূমির বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয় মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ সরকারের কাছে দাবি করব, যদি মনে করেন যে না এটা সংরক্ষণ করার প্রয়োজন, দয়া করে এটার প্রতি একটু লক্ষ্য রাখবেন। আমরা বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও এর সুরাহা করতে পারছি না। এই গণকবরগুলো যেন সংরক্ষিত করা হয় এবং এগুলো যেন পুনরুদ্ধার করে আরো সুন্দরভাবে সংরক্ষিত করা হয়। দ্রুত জেলার গণকবরের সঠিক তথ্য সংগ্রহ ও ধাপে ধাপে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। ঐতিহ্যবাহী স্থানগুলোর ভাবমূর্তি এবং সম্মান রক্ষা করা যায় সে বিষয়ে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনগুলোর পক্ষ থেকে প্রয়োজন উদ্যোগ গ্রহণ করা হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে বধ্যভূমিগুলোকে দ্রুত সংরক্ষণের দাবি মুক্তিযোদ্ধাদের। সুলাইমান কবির, RTV। গাজীপুরের কালিয়াকৈর পাক হানাদার মুক্ত দিবস আজ। 1971 সালের 14 ডিসেম্বর পাক বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল কালিয়াকৈর উপজেলা। এর আগে 11 ডিসেম্বর থেকে টানা 3 দিন লতিফপুর, শফিপুর ও হিজলতলিতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক হানাদার বাহিনীর সম্মুখ যুদ্ধ সংগঠিত হয়। তুমুল যুদ্ধে মুক্তিবাহিনীর সঙ্গে পরে পাক বাহিনী টিকতে না পেরে পরাজয় স্বীকার করে। পরে বিজয় উল্লাস করে মুক্তিযোদ্ধারা। দিনটির স্মরণে স্থানীয় মুক্তিযোদ্ধারা নানা কর্মসূচির আয়োজন করেছে। ব্যাপক গোলাগুলির মাধ্যমে এখানে 14 জন পাক সেনা নিহত হয়। 14 ডিসেম্বরটা আমাদের কালিয়াকৈরে একটা উৎসবমুখর পরিবেশ ছিল এবং যুদ্ধটা এমন তীব্র ছিল, সেই তীব্র যুদ্ধের মধ্য দিয়ে আমরা এই পাক সেনাদেরকে হানা করি। সুদানে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও 8 জন। শনিবার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ISPR জানায়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ ঘাঁটি আক্রমণ করে সন্ত্রাসীরা। সে সময় হতাহতের এ ঘটনা ঘটে, তবে তাদের কারো নাম প্রকাশ করা হয়নি। সেখানে সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ চলছে বলেও জানিয়েছে ISPR। বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। এছাড়াও এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই ঘটনায় শোক প্রকাশ করেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির চিকিৎসায় রাজধানী এভারকেয়ার হাসপাতালের 2 জন কনসালটেন্ট সহ 15 জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড কাজ করছে। হাদির সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক উল্লেখ করে শনিবার বিকেলে এক লিখিত বিবৃতিতে মেডিকেল বোর্ড জানায়। তবে কিডনির কার্যক্ষমতা ফেরত আসাকে পজিটিভ দেখছেন তারা। এদিকে একই হাসপাতালে নানা রোগে জর্জরিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নতুন করে তার স্বাস্থ্যের কোনো পরিবর্তন না হওয়ায় ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে রেখেছেন তার মেডিকেল বোর্ড। তার শরীরে গুরুতর ইনফেকশনের কারণে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, বেগম খালেদা জিয়া ও ওসমান হাদির স্বাস্থ্যের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সিনথিয়া, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের তেমন কোনো উন্নতি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। আমরা কিন্তু সর্বশেষ জানতে পেরেছি বেগম খালেদা জিয়া কিন্তু সংকটাপন্ন অবস্থাতে রয়েছেন। তার যে চিকিৎসার যে মেডিকেল বোর্ড রয়েছেন তারা কিন্তু তার সার্বক্ষণিক যে চিকিৎসা দেওয়া প্রয়োজন সেই চিকিৎসা কিন্তু দিয়ে যাচ্ছেন। এছাড়া তার যে পুত্রবধূ লন্ডন থেকে বাংলাদেশে আসার পর থেকেই তিনি নিজেও একজন ডাক্তার জোবাইদুর রহমান, তিনি কিন্তু সার্বক্ষণিক হাসপাতালে আসছেন এবং বারবারই কিন্তু মেডিকেল বোর্ডের যে সদস্যরা রয়েছেন তাদের সাথে আলাপ করছেন এবং তার যে চিকিৎসা দেওয়া প্রয়োজন সেই চিকিৎসা কিন্তু দেওয়ার ব্যাপারে তিনি সবসময় যে দেশি বিদেশি চিকিৎসক যারা রয়েছেন তাদের সাথে সমন্বয় করছেন। আমরা অন্যদিকে জানি যে এই একই হাসপাতালে কিন্তু শুক্রবার যে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদি তিনি কিন্তু গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুক্রবারই কিন্তু তাকে সন্ধ্যার পরে কিন্তু এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। তারপর থেকেই কিন্তু এখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এখানে কিন্তু তার চিকিৎসার জন্য কিন্তু আমরা জানতে পেরেছি 13 থেকে 15 সদস্যর মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার অবস্থা কিন্তু সর্বশেষ এখানকার যে দায়িত্বরত চিকিৎসক যিনি রয়েছেন তিনি কিন্তু জানিয়েছিলেন যে তার অবস্থা সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তার যে গুলিবিদ্ধ হয়েছে কানের নিচে যে বাম দিক থেকে ঢুকে ডান দিক থেকে বের হওয়ার কারণে কিন্তু তিনি ঝুঁকিপূর্ণ অবস্থাতেই রয়েছেন আমরা জানি। তার কিন্তু এখানে চিকিৎসা চলছেন। তো আমরা এই আজকে কিন্তু এভারকেয়ারের সামনে অবস্থান করে এখন পর্যন্ত কিন্তু কোনো আপডেট আমরা এখন পর্যন্ত জানতে পারিনি যে তার স্বাস্থ্যের কি অবস্থা। তো আমরা এখন পর্যন্ত এভারকেয়ারের সামনে অবস্থান করছি। পরবর্তীতে যদি বেগম খালেদা জিয়া এবং শরীফ ওসমান হাদির স্বাস্থ্যের বিষয়ে কোনো আপডেট আমরা জানতে পারি পরবর্তী সংবাদে আপনাকে জানাতে পারবো। তো সিনথিয়া, ধন্যবাদ। নির্বাচন নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জুলাই আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অস্ত্র অর্ধেকের বেশি উদ্ধার হয়েছে। অবশিষ্ট অস্ত্র উদ্ধারে কাজ চলছে বলে জানান জেএমপির মুখপাত্র তালেবুর রহমান। অবৈধ অস্ত্র উদ্ধারে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। নির্বাচন তফসিল ঘোষণার পর নির্বাচনী যে যাত্রা শুরু হয়েছে তার পরদিন দিন দুপুরে রাজধানীতে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া হাদি ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী। নির্বাচনের আগে এমন পরিস্থিতি আতঙ্ক সৃষ্টি করেছে জনমনে। তবে পুলিশ বলছে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে তারা। আমরা এরকম কোনো শঙ্কা দেখছি না। আমরা নির্বাচন যেন সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে হয় সেই জন্য কাজ করছি। আর নির্বাচনী যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। এছাড়াও গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র বেশিরভাগই উদ্ধার করা হয়েছে বলেও জানান প্রশাসন। বেশিরভাগ অস্ত্র কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের 1898টি বিভিন্ন ধরনের অস্ত্র খোয়া যায়। এর ভিতরে প্রায় আপনার 1234টার বেশি অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখনো 600 সামথিং অস্ত্র মিসিং রয়েছে। সেই মিসিং অস্ত্রগুলো উদ্ধারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। আগামী সাধারণ নির্বাচনে সব অস্ত্র কোনো ঝুঁকি বা হুমকি হিসেবে হতে পারবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তায় অস্ত্রের লাইসেন্স দেয়া হবে। কেউ পরিস্থিতি ঘোলা করতে চাইলে তাদের শক্ত হাতে দমন করা হবে। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে
দমন করবে ও অবৈধ অস্ত্র উদ্ধারে ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায় তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স তাদের আমরা দিব। আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখাই এখন বড় চ্যালেঞ্জ। এই প্রস্তুতি কতটা আস্থা ফেরাবে সেটাই এখন দেখার বিষয়। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। উত্তরের জেলা পঞ্চগড়ে টানা 4 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তাপমাত্রা কমে গিয়ে 1 অঙ্কে নেমে এসেছে। ভোর 6টার দিকে এই জেলায় 9.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এতে কাজে যেতে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। কুড়িগ্রামে শীত বাড়ায় দিনমজুর ছিন্নমূল নদীপাড়ের মানুষেরা বিপাকে আছেন। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু বৃদ্ধরা। ভোরে পাবনার ঈশ্বরদীতে কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলে যানবাহন। দিনাজপুরে ঠান্ডা বাতাসে দুর্ভোগে আছেন মানুষ। সর্দি, কাশি, নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে। একই জেলার হিলিতে গরম কাপড়ের অভাবে কষ্টে আছেন মানুষ। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশে প্রথমবারের মতো ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল চালু করেছে। এটা স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের সংযোগ স্থাপনের লক্ষ্যে তৈরি করা হয়েছে। নতুন এই সেবা বিডা ওয়েবসাইটে একটি পৃথক ফিচার হিসেবে চলবে এবং এখন থেকে এটি ব্যবহারযোগ্য। বিডা জানায় দেশি বিদেশি বিনিয়োগকারীদের যোগাযোগ স্থাপনে এই পোর্টাল চালু করা হয়েছে। দেশি উদ্যোক্তাদের এই প্ল্যাটফর্মটি সক্রিয়ভাবে ব্যবহার করার আহ্বান জানিয়েছে বিডা। ম্যাচমেকিং প্ল্যাটফর্ম ব্যবহার করতে উদ্যোক্তাদের নিবন্ধন করতে হবে। এই টুলগুলো বিনিয়োগকারী উদ্যোক্তার মধ্যে যোগাযোগ সহজতর করার এবং বিনিয়োগ পরিবেশের সমন্বয় বৃদ্ধি করার জন্য ডিজাইন করা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে 2 জন নিহত, 8 জন গুরুতর আহত হয়েছে। শনিবার স্থানীয় সময় বিকেল 4টার দিকে এ ঘটনা ঘটে। হামলার সময় বিশ্ববিদ্যালয়টিতে পরীক্ষা চলছিল। এ সময় একটি জরুরি বার্তা জারি করে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দরজা বন্ধ, ফোন সাইলেন্ট এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লুকিয়ে থাকতে বলে। তবে পুলিশ ওই ভবনে গিয়ে কোনো বন্দুকধারীকে পায়নি। হামলাকারী সেখানে কিভাবে প্রবেশ করে আবার বেরিয়ে গেছে তা এখনও জানা যায়নি। শেষ খবর পর্যন্ত হামলাকারীকে এখনও ধরা যায়নি। সন্দেহভাজন হামলাকারী কালো কাপড় পরা ছিলেন এবং পায়ে হেঁটে তিনি ঘটনাস্থল ত্যাগ করে। সেখানে কোনো ধরনের অস্ত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন রোড আইল্যান্ডের মেয়র ব্রেট স্মাইলি। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির জার্নালিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন টি স্পোর্টসের সিনিয়র ক্রীড়া সাংবাদিক রিফাত আল মাসুদ। শনিবার রাতে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন আয়োজন করে ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের অনুষ্ঠান BSP জার্নালিস্ট অ্যাওয়ার্ড। 2024 সালের রিপোর্টের উপর ভিত্তি করে এবারও 8টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে ক্রীড়া সাংবাদিকদের। এদিন স্বাধীন বিচারক প্যানেলের মার্কিংয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে তৌসিফ আজিজ খান ট্রফি পান রিফাত। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।